তোমাদের আজকে আমাকে ডিসকাশনের জন্য বলা হয়েছে কয়েকটা এমসিকিউ এর নাকি তোমার অস্পিড কোয়েশ্চেন ডিসকাশন করতে গেলে আমরা প্রথম কোয়েশ্চেনটা যাই। এখানে একটা কোয়েশ্চেন আসছে, দেখা যায় a 16 years old girl presented in the hospital with fever 1 month, generalized lymphadenopathy, bone pain and mass in the abdomen. কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। okay. Yes sir. Investigation shows hemoglobin 0.6 milligram 6 gram per dl, WBC 2,60,000 per cubic millimeter, platelets 30,000 per cubic millimeter, and peripheral blood film there is more than 20% lymphoblast. এখন এখানে কতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এটা দেখে আমাদের কি মনে হয়? একটা হলো পেশেন্টের হচ্ছে জ্বর, there is lymphadenopathy, bone pain and mass in the abdomen. তার সাথে আছে হাই WBC কাউন্ট 2,60,000, তার সাথে সিভিয়ার অ্যানিমিয়া, হিমোগ্লোবিন 6 গ্রাম পার ডিএল, তার সাথে প্লেটলেট কাউন্ট কম, আরেকটা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম ইজ 20% লিম্ফোব্লাস্ট। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? কি মনে হয় আমাদের কাছে? লিউকেমিয়া। গুড, ভেরি গুড, ইট ইজ এ লিউকেমিয়া। কি ধরনের লিউকেমিয়া মনে হয়? এখানে 20% লিম্ফোব্লাস্ট আছে, তাতে কি ধরনের লিউকেমিয়া কি মনে হয়? ক্রনিক অ্যাকিউট লিউকেমিয়া। কারণ হচ্ছে লিম্ফোব্লাস্ট। আচ্ছা, আমরা তাহলে লিউকেমিয়া নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আবার প্রশ্নগুলো দেখি। লিউকেমিয়া কাকে বলে? হোয়াট ইজ লিউকেমিয়া? লিউকেমিয়া বলে কাকে? এগুলো তো তোমাদের পড়ানো হয়েছে আগে, কাজে তোমরা তো এগুলো পারবে। একজন আমাকে আনসার দাও, হোয়াট ইজ লিউকেমিয়া? হ্যালো, শোনা যায়? জি স্যার। হ্যালো, জি বলো, আমাকে একজন বলো লিউকেমিয়া কাকে বলে? এখানে আমরা দেখতেছি লিউকেমিয়া ইজ এ টাইপ অফ ক্যান্সার অফ দ্য ব্লাড or bone marrow characterized by an abnormal increase of immature white blood cells in the blood, তাই না? যদি abnormal number of immature white blood cell peripheryতে পাওয়া যায়, it is a form of cancer, এটাকে বলি আমরা লিউকেমিয়া। এটা শুরু হয়, it begins in the bone marrow where the blood cells are produced. কয় ধরনের লিউকেমিয়া হয়? সাধারণত তার অ্যাকিউট অথবা ক্রনিক হইতে পারে, অথবা আরেকটা হলো টাইপ অফ সেলস দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, লিম্ফয়েড সেল অথবা মাইলয়েড সেল। এগুলো তোমাদের পড়াই, এই জন্য তাড়াতাড়ি করে চলে যাবো আমরা। মেইনলি 4টা টাইপসের লিউকেমিয়া আমরা মনে রাখতে হবে: অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এন্ড ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। লিম্ফোসাইটিক মানে হলো the leukemia begins, the cells affected হলো lymphocytes. And if the cells affected is other than lymphocytes like neutrophils, eosinophils and basophils, then it is called myelogenous অথবা myeloid leukemia. What is the difference between chronic leukemia and acute leukemia? Chronic leukemia, the leukemia cells are mature but abnormal. And in acute leukemia, these are early cells called blast cells. These cells are also abnormal with characteristics of malignancy, but these are early cells. So যেহেতু early cells, they proliferate very frequently, divide very frequently, and the cells thrives too long and accumulate. এই সেলগুলা chronic leukemia সেলগুলা গ্রো করে slowly আর এটা খুব rapidly. In acute leukemia, cells don't stop dividing until they are normal counterparts. এটা আরেকটা ক্লাসিফিকেশন আছে, ফ্রেঞ্চ আমেরিকা ব্রিটিশ ক্লাসিফিকেশন। অনেক সময় পরীক্ষায় শর্ট নোটে আসতে পারে, ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করতে পারে, যদি মনে রাখতে পারো তাহলে ভালো হয়। সিমটমস, লিউকেমিয়ার সিমটম কি কি হয়? হোয়াট আর দ্য সিমটমস অফ লিউকেমিয়া? সিমটমস একটা হচ্ছে
যে যদি আমাদের মেরোর মধ্যে অ্যাবনর্মাল সেল প্রলিফারেট করে তাহলে যে নর্মাল সেল যেগুলো মেরোতে থাকে সেগুলোকে তারা সাপ্রেস করে দেয়। যেমন যদি আরবিসি সব কমে যায় তাহলে পেশেন্ট উইল বি অ্যানিমিক, প্লেটলেট যখন কমে যাবে তখন পেশেন্ট উইল স্টার্ট ব্লিডিং, আর ডাব্লিউবিসি যখন কমে যাবে তখন পেশেন্ট উইল বি প্রোন টু মোর ইনফেকশন। তাহলে আমাদের লিউকেমিয়াতে কি হবে? অ্যানিমিয়া হবে, ব্লিডিং টেন্ডেন্সি হবে এবং পেশেন্টের ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। এই যে লিউকেমিয়া সেলগুলো তারা বিভিন্ন টিস্যুতে ইনফিলট্রেট করে কি হয়? লিভারে, স্প্লিনে ইনফিলট্রেট করে হেপাটোস্প্লেনোমেগালি, লিম্ফ নোডে ইনফিলট্রেট করলে লিম্ফেডেনোপ্যাথি, গামে হাইপারট্রফি হতে পারে, সুয়েলিং এন্ড ডিসকমফোর্ট ইন দ্য অ্যাবডোমেন বিকজ অফ enlarged and liver and spleen। আর যাদের লিউকেমিয়া থাকে তাদের কিছুটা নন স্পেসিফিক ফিচার থাকতে পারে, ফিভার, ফিলিং অফ উইকনেস, টায়ার্ডনেস, ওয়েট লস অফ অ্যাপেটাইট এটসেট্রা। তাহলে আমরা যদি চিন্তা করি ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা কি পাবো? একটা লিউকেমিয়ার পেশেন্টের হাতের 5 আঙ্গুলের কথা মনে রাখবা, 5 fingers. One is anemia, second is lymphadenopathy, third is enlarged spleen and liver, fourth is bony tenderness, and fifth is bleeding tendency or development of bleeding spots. তাহলে আমরা 5টা আঙ্গুল, কেউ একজন বলবা আমাকে কি কি 5টা আঙ্গুল? anemia, lymphadenopathy, hepatosplenomegaly, bony tenderness আর bleeding tendency। ব্লিডিং, এই 5টা কিন্তু একদম আঙ্গুলের 5 আঙ্গুল করে মনে রাখবে, এই 5টা থাকতে হবে আমাদের, ঠিক আছে? তারপরে আসতেছি আমরা, তাহলে আমরা পরীক্ষা করবো কি, কিভাবে ডায়াগনোসিস করি লিউকেমিয়া? 1 নম্বর পরীক্ষা ব্লাডের মধ্যে আমরা করি পেরিফেরিয়াল ব্লাড ফিল্ম, পিবিএফ করতে হবে, কারণ পিবিএফ এ আমরা পাবো অ্যাবনর্মাল নাম্বার অফ ইমেচিউর সেলস অফ দা এফেক্টেড সেল লাইন। যদি লিম্ফয়েড লিউকেমিয়া হয় তাহলে লিম্ফোসাইটস, যদি মাইলয়েড লিউকেমিয়া হয় তাহলে আদার সেল লাইনস। পেরিফেরাল ব্লাড ফিল্মে অনেক সময় দেখা যায় যে সেল কাউন্ট বাড়ে না বা নর্মাল বা অ্যাবনর্মাল, পেরিফেরাল ব্লাড কাউন্ট অনেক সময় ধরা পড়ে না, এটাকে আমরা কি বলি? এলিউকেমিক লিউকেমিয়া। তো এলিউকেমিক লিউকেমিয়ার সব ফিচার আছে, অথচ আমরা পরীক্ষা করতে দেখলাম যে পেরিফেরাল ব্লাড ফিল্মে তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না। তখন আমাদের এসেনশিয়াল হলো যে বোন মেরো স্টাডি, তখন ডায়াগনোসিস করতে হবে বাই বোন মেরো স্টাডি। তাহলে পিবিএফ তো করবোই, পিবিএফ এই বেশিরভাগ রোগ ধরা পড়বে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সময় এলিউকেমিক লিউকেমিয়া, তোমাদের যখন নাম্বার এই বোন মেরো নিডল দেওয়া থাকবে তখন বলা হবে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ বোন মেরো স্টাডি, তখন এলিউকেমিক লিউকেমিয়ার কথা বলতে পারবে। এজ এ হোল লিউকেমিয়াতে আমরা করবো, কিন্তু এলিউকেমিক লিউকেমিয়াতে বোন মেরো ছাড়া আমরা ডায়াগনোসিস করতে পারবো না। সো বোন মেরো স্টাডি। তারপরে এই যে আমরা একটা লিউকেমিয়া পাইলাম, এটাকে বিভিন্ন টাইপে ভাগ করা হয়, বিভিন্ন ডিপেন্ডিং অন দ্য ইমিউনোটাইপিং, সাইটোজেনেটিক্স এন্ড মলিকুলার জেনেটিক্স। তাহলে এই 3টা স্টেপ আমাদের করতে হবে, একটা হলো পেরিফেরাল ব্লাড ফিল্ম, একটা হলো বোন ম্যারো স্টাডি, একটা হলো ইমিউনোটাইপিং, সাইটোজেনেটিক্স এন্ড মলিকুলার জেনেটিক্স। ল্যাবরেটরিতে আমরা ব্লাড যে পরীক্ষা করব, পেরিফেরাল ব্লাড ফিল্ম কি পাওয়া যাবে? হোয়াইট ব্লাড সেলস কি হবে? হোয়াইট ব্লাড সেলস ইনক্রিজ হবে এন্ড অ্যাবনর্মাল হবে। রেড ব্লাড সেলস কি হবে? রেড ব্লাড সেলস ডিক্রিজড, কমে যাবে। প্লেটলেটস কি হবে? প্লেটলেটস কমে যাবে। So very high white blood cells count with or without immature cells. Number 1. Number 2 is low platelet count. Number 3 is anemia, that is low hemoglobin. এই 3টা আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম থেকে আইডেন্টিফাই করতে পারবো। বোন ম্যারো স্টাডিতে আমরা কি পাবো? ম্যারো ইজ ইউজুয়ালি হাইপারসেলুলার উইথ রিপ্লেসমেন্ট অফ নর্মাল এলিমেন্টস বাই লিউকেমিক ব্লাস্টস। এখন আমরা কমনলি অনেক সময় আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে অসুবিধা হয়, হুইচ ওয়ান ইজ লিউকেমিয়া নাকি অ্যাপ্লাস্টিক এনিমিয়া। কারণ অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে অনেকগুলো কমন জিনিস থাকে যেগুলো লিউকেমিয়াতেও থাকে। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো? আমি এখানে একটা চার্ট দিছি, একটু যদি দেখো তাহলে মনে হয় ভালো হয়। প্রথম সেই আঙ্গুলের 5 ফিঙ্গার যেটা বলছিলাম, এনিমিয়া 2টাতেই থাকবে, লিউকেমিয়াতেও থাকবে, অ্যাপ্লাস্টিক এনিমিয়াতেও থাকবে। ব্লিডিং টেন্ডেন্সি, যেহেতু প্লেটলেট কাউন্ট কমে যায়, লিউকেমিয়াতেও অ্যাপ্লাস্টিক এনিমিয়াতেও তবে এটা 2টাতেই থাকবে। লিম্ফেডেনোপ্যাথি, লিউকেমিয়াতে থাকবে কিন্তু
অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে ইনফিল্ট্রেশন করার মতো কিছু নাই, কাজে ইট ইজ অ্যাবসেন্ট। হেপাটোস্প্লেনোমেগালি লিউকেমিয়াতে থাকবে, কিন্তু বললাম অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে ইনফিল্ট্রেট করার মতো কিছু নাই, সো ইট ইজ অ্যাবসেন্ট। গাম হাইপারট্রফি again present in leukemia but absent in aplastic anemia. Bony tenderness, bone marrow involvement e bone marrow te bony tenderness hobe in case of leukemia but not in case of aplastic anemia. Platelet count দুইটাতেই কম হবে, কারণ দুইটাতেই bone marrow is destroyed. Number 1 leukemia তেও লো হবে, aplastic anemia তেও লো হবে। WBC count কি হবে? Very high in case of leukemia, but it is low in case of aplastic anemia. Immature cells in the peripheral will leukemia তে পাবো, aplastic anemia তে পাবো না। তাহলে এখানে কতগুলো পয়েন্ট আমি দিলাম, আমার মনে হয় এই পয়েন্টগুলো মনে রাখলে ভালো হয়। অনেক সময় তোমাকে ভাইভাতেও এটা জিজ্ঞেস করতে পারে, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট aplastic anemia from leukemia, অথবা সামান্য একটা আনসার কোয়েশ্চেনে চলে আসতে পারে রিটেনে। এটা বোঝা গেল? আমরা যদি লিউকেমিয়াকে চিকিৎসা করতে চাই তাহলে কি করবো, আমরা কেন চিকিৎসা করব? নাম্বার 1 aim is to destroy the leukemic cells, যেগুলো লিউকেমিয়া সেল ছিল সেগুলোকে আমরা যাতে ডেস্ট্রয় করতে পারি, and to allow normal cells to form in the bone marrow. আমাদের যেগুলো সাপ্রেস হয়ে গেছিল WBC, RBC, প্লেটলেটস, এগুলো যাতে বেশি করে আবার ডেভেলপ করতে পারে, এইটা হলো আমাদের উদ্দেশ্য, to destroy leukemia cells, allow normal cells to form in the bone marrow. ট্রিটমেন্টের ডিসিশন নিতে অনেকগুলো জিনিস চিন্তা করতে পারে, কি ধরনের লিউকেমিয়া, এটা কি লিম্ফোসাইটিক না মনোসাইটিক, এটা অ্যাকিউট না ক্রনিক, পেশেন্ট কি বাচ্চা না মধ্যবয়স্ক না বুড়া, ওনার জেনারেল হেলথ কেমন, এই সমস্ত অনেকগুলো জিনিস কনসিডার করে আমরা ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্টের 3টা ফেজ। নাম্বার 1 ইজ রিমিশন ইন্ডাকশন, নাম্বার 2 ইজ রিমিশন কনসলিডেশন, নাম্বার 3 ইজ রিমিশন মেইনটেনেন্স। একদম মনে রাখতে হবে, পরীক্ষার সময় তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করা হবে, হোয়াট আর দ্য ফেজেস অফ ট্রিটমেন্ট অফ লিউকেমিয়া, একদম চোখ বন্ধ করে বলে দিবে, রিমিশন ইন্ডাকশন, রিমিশন কনসলিডেশন এন্ড রিমিশন মেইনটেনেন্স। ইন্ডাকশন মানে হচ্ছে কি, শরীরে যে অনেকগুলো বাল্ক অফ টিউমারস সেগুলোকে সব ডেস্ট্রয় করে ফেলতে হবে। দি বাল্ক অফ টিউমার সেলস আর ডেস্ট্রয়েড বাই কম্বিনেশন কেমোথেরাপি। যার ফলে এই যে বাল্ক অফ যে কেমোথেরাপি দিব সেটা কিন্তু শুধু অ্যাবনর্মাল সেলে ডেস্ট্রয় করবে না, আমাদের নর্মাল সেলও ডেস্ট্রয় করে ফেলবে। সো দ্যাট দ্য পেশেন্ট উইল ডেভেলপ সিভিয়ার ম্যারো হাইপোপ্লাসিয়া and require intensive support in a patient with specially trained multidisciplinary team. এই রিমিশন ইন্ডাকশন যখন করলাম, ইন্ডাকশন করার পরেও কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের কিছু কিছু লিউকেমিক সেল থেকে যাবে, যেমন মনে করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ওইগুলাকে ডেস্ট্রয় করবো তখন। এটাকে বলা হয় রিমিশন কনসলিডেশন, মানে রিমিশনটাকে আরো পাকাপোক্ত ভাবে করা। So the residual disease is attacked by the therapy. Number of courses of chemotherapy needed, and if poor prognosis, leukemia may be include hematopoietic stem cell transplantation. আমরা রিমিশন ইন্ডাকশন করলাম, কনসলিডেশন করলাম, যে রিমিশন হয়েছে সেটাকে মেনটেন করতে হবে, সো ইট ইজ রিমিশন মেনটেনেন্স। Patient in remission after consolidation phase, a period of maintenance therapy is given, and this may extend up to 3 years if no relapse. তো কয়টা ফেজ আছে আমাদের, একজন বলো। স্যার 3টা। Yes, remission induction, remission consolidation, and remission maintenance. এই রিমিশন যখন কনসলিডেশন করি তখন কি করতে হয়, প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দেয়ার ইজ কম্বিনেশন ক্রেনিয়াল ইরেডিয়েশন করতে পারি, ইন্ট্রাথিক্যাল কেমোথেরাপি দিতে পারি, হাই ডোজ মেথোট্রিক্সে দিতে পারি, এই সমস্ত জিনিস দিয়ে আমরা কনসলিডেশন করি। তাহলে আমরা একটু সামারাইজ করি, আমরা প্রথমে করব কি ডায়াগনোসিস। ডায়াগনোসিস করার পরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি স্পেসিফিক থেরাপি দিব কি দিব না। যদি বলি যে না দিব না, তাহলে সাপোর্টিভ থেরাপি। যদি বলি দিব, তাহলে প্রথমেই আসবে রিমিশন ইন্ডাকশন। রিমিশন ইন্ডাকশন দিয়ে রিমিশন হইল, তারপরে এটাকে আরো পাকাপোক্ত করে করতে হবে রিমিশন কনসলিডেশন। কনসলিডেশন হওয়ার পরে রিমিশন মেইনটেনেন্স। যখন মেইনটেনেন্স আসবে তখন একদিকে যদি ভালো থাকে পেশেন্ট, আমরা আর কোনো চিকিৎসা করলাম না, অথবা যদি মেইনটেনেন্সে আসে তখন আমরা কি করতে পারি, হিউম্যান স্টেম সেল ট্রান্সপ্লান্ট করতে পারি। এই কনসলিডেশনের পর্যায়ে বা রিমিশনের পর্যায়ে বা স্টেম সেল দেওয়ার পরে অনেক সময় দেয়ার মে বি রিল্যাপস। যদি রিল্যাপস হয় আবার সেই ইনিশিয়াল স্পেসিফিক থেরাপিতে চলে যাব। এটা জাস্ট একটা সামারি, আমার মনে হয় এটা মনে রাখলে তোমাদের জন্য ভালো হবে।
তোমার ওই প্রশ্নটাতে একটা প্রশ্ন আছে, সাপোর্টিভ থেরাপি কি করতে হবে। সাপোর্টিভ থেরাপি 1, 2, 3 এই তিনটা খুব ইম্পর্টেন্ট। পেশেন্টের যেহেতু WBC কম থাকবে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, সো উই মাস্ট হ্যাভ টু আইডেন্টিফাই এন্ড ট্রিট ইনফেকশন ভেরি প্রম্পটলি এন্ড ভেরি নাইসলি। অ্যানিমিয়া যদি থাকে, উই মাস্ট কারেক্ট দ্য রেড সেল বাই রেড সেল কনসেন্ট্রেটেড ট্রান্সফিউশন। যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে তাহলে প্লেটলেট ট্রান্সফিউশন। এই তিনটে হলো আমাদের সাপোর্টিভ থেরাপি: ইনফেকশন, অ্যানিমিয়া এন্ড থ্রম্বোসাইটোপেনিয়া কারেকশন। তারপরে যদি আমরা পেশেন্টকে আমরা মনে করি যে আমরা এখন রিমিশন ইন্ডাকশনে যাব, তাহলে রিমিশন ইন্ডাকশনে কি হবে, যখন অনেকগুলো সেল লাইসিস হবে, সেই সেল থেকে অনেকগুলো জিনিস বের হবে, যেমন স্পেশালি ইউরিক অ্যাসিড। পেশেন্টের হাইপার ইউরিসেমিয়া, হাইপার ক্যালেমিয়া, এই সমস্ত জিনিস হইতে পারে, এটাকে বলে টিউমার লাইসিস সিনড্রোম। তো টিউমার লাইসিসের সিনড্রোম যদি বেশি আমাদের যেহেতু চিন্তা থাকবে, পেশেন্ট মাস্ট বি গিভেন অ্যাডেকুয়েট ফ্লুইড এন্ড এলোপিউরিনল টু প্রিভেন্ট ইউরিক অ্যাসিড সিনথেসিস। পেশেন্টকে রেডি করতে হবে বাই এ সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, কারণ আমাদের টু ফ্যাসিলিটেট দ্য ড্রাগ ডেলিভারি, ফ্লুইডস, ব্লাড প্রোডাক্টস এন্ড আদার সাপোর্টিভ মেজার্স। কিন্তু মনে রাখবা, অলওয়েজ before starting a specific therapy, we must have to take an informed consent from the patient. Therapeutic regimen should be explained to the patients. এটার ভালো দিক, এটার খারাপ দিক, কতটুকু কি হইতে পারে, কতটুকু সম্ভাবনা আছে ভালো হওয়ার, সব বুঝাইয়া we must have to take a informed consent. A informed consent is very, very important part. আমরা যে কেসটা দেখছি সেটাকে বলতেছি আমরা অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া। তাহলে আমরা এজ গ্রুপ যদি ভাগ করি, পেডিয়াট্রিক্স, অল এন্ড অ্যাডাল্টস। আমাদের গ্রুপ রোগীটার বয়স বলা হয়েছে 16 বছর, কাজে আমাদের এই গ্রুপে পড়ছে। এখানে আমরা কি করব, এই যে দুইটা গ্রুপ করছি, ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ এন্ড ফিলাডেলফিয়া ক্রোমোজোম নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে পেডিয়াট্রিক্সে কেমোথেরাপি প্লাস টাইরোসিন কাইনেজ ইনহিবিটর ইমাটিনিব, allogeneic stem cell transplantation, and if transplantation is not feasible, continue multi-agent chemotherapy and tyrosine kinase inhibitor. আর ফিলাডেলফিয়া নেগেটিভ হলে জাস্ট মাল্টি-ড্রাগ কেমোথেরাপি। না, আমাদের যে পেশেন্ট 16 ইয়ার্স ওল্ড, তাকে কি করব, ফার্স্ট নাম্বার 1 কেমোথেরাপি এন্ড টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। সেকেন্ড, কনসিডার allogeneic stem cell transplantation. And third, if transplantation is not feasible, continue multi-agent chemotherapy and TKI. আর যদি বয়স্ক হয় তাহলে আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের ঝামেলায় যাব না, আমরা TKI উইথ মাল্টি-ড্রাগ কেমোথেরাপি। তাহলে আমরা ট্রিটমেন্ট যদি করি, ট্রিটমেন্টের ফলাফল কি হইতে পারে। নাম্বার 1, রিফ্র্যাক্টরি ট্রিটমেন্ট দিলাম, পেশেন্ট কোনো রেসপন্ডই করলো না। আরেকটা পেশেন্ট রেসপন্ড করলো, আইদার ইন দ্য ডিউরিং দ্য ফেজ অফ রিমিশন, patient may relapse again. আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট রিলেটেড মর্টালিটি, পেশেন্ট মে সাককামস ডিউ টু কমপ্লিকেশনস। তাতে আমরা যেটা বললাম যে যখন আমরা পেশেন্টকে আমরা ইন্ডাকশন করব, দেয়ার ইজ কমপ্লিট সাপ্রেশন অফ দ্য হোল বোন ম্যারো, এন্ড ডিউরিং দিস টাইম পেশেন্টের ব্লিডিং হইতে পারে, ইনফেকশন হইতে পারে, এবং পেশেন্ট ভেরি ডিফিকাল্ট টাইম, এই সময় পেশেন্ট সাককামস করতে পারে। তাহলে আমাদের হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস বলো একজন। আমাদের ডায়াগনোসিস হচ্ছে কি, acute lymphoblastic leukemia. Good. What investigations you will do? আমরা করব কি, পেরিফেরাল ব্লাড ফিল্ম করব, বোন ম্যারো স্টাডি করব, এন্ড সাইটোজেনেটিক স্টাডি করব। ওকে, mention 3 important investigations for therapeutic purpose of this patient. ওই therapeutic purpose এটি PBF করব, বোন ম্যারো করব, আর হইলো সাইটোজেনেটিক স্টাডি। কারণ সাইটোজেনেটিক স্টাডি করে আমরা দেখব ইজ ইট ফিলাডেল। এগুলো যদি তোমাদের আগের যে লেকচার আছে সেই লেকচারে যেটা পড়ছো সেটাই পড়বা। এটা জাস্ট আমি ডিসকাশনের জন্য বলতেছি। তুমি হঠাৎ করে তোমার লেকচার চেঞ্জ করে আবার নতুন করে শিখতে শুরু করলে দুইটার মধ্যে গন্ডগোল লেগে যাবে। আমার এটা জাস্ট ডিসকাশনের জন্য আমরা আলোচনা করতেছি। ওকে, তোমাদের আগে স্যার যে লেকচার নিচ্ছেন সেই লেকচার নোটে তুমি পড়বা, ঠিক আছে। আউটলাইন দ্য সাপোর্টিভ এন্ড স্পেসিফিক ম্যানেজমেন্ট। সাপোর্টিভ ম্যানেজমেন্ট কি বলছি আমরা, অ্যানিমিয়া কারেকশন করতে হবে, প্লেটলেট কারেকশন করব, তারপরে হচ্ছে যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব এর জন্য, WBC কমে গেছে জন্য ইনফেকশন কন্ট্রোল করব। স্পেসিফিক ম্যানেজমেন্ট বলতেছি, যদি ফিলাডেলফিয়া পজিটিভ হয় একরকম, ফিলাডেলফিয়া নেগেটিভ হলে, ফিলাডেলফিয়া পজিটিভ হলে কি করব, মাল্টি ড্রাগ কেমোথেরাপি উইথ টাইরোসিন কাইনেজ ইনহিবিটর ইমাটিনিব। এটা দিয়ে যখন পেশেন্ট রিমিশনে আসবে, তখন যদি যেহেতু 16 বছর বয়স, ইফ পসিবল উই শুড হ্যাভ টু অ্যারেঞ্জ এ স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। আর যদি
দেখা যায় যে পেশেন্টের ফিলাডেলফিয়া নেগেটিভ, তাহলে জাস্ট মাল্টি ড্রাগ কেমোথেরাপি। ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন এতক্ষণ পড়লাম, একটা প্রশ্নতে কি তোমাদের সুবিধা হইলো? আমরা যেটুকু আলাপ করছি তাতে আর কিছু প্রশ্ন আছে? তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যদি না থাকে তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আর একটা কোয়েশ্চেন হলো 60 years old obese patient presented with following laboratory report. পেশেন্ট হচ্ছে obese ওমেন, হিমোগ্লোবিন 8 গ্রাম পার ডিএল, তার মানে পেশেন্ট ইজ অ্যানিমিক। মিন কর্পাসকুলার ভলিউম 110 FL, তার মানে কি? এর সেলটা বড় না সেলটা নরমাল না সেলটা ছোট? হ্যালো, কেউ বলবা একজন? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা, আমি কোনো রেসপন্স পাচ্ছি না। শোনা যাচ্ছে, আচ্ছা। তাহলে বলো এমসিবি 110, এটা মানে কি? সেলটা কি ছোট না বড় না নরমাল? এমসিবি হলো 110, 100 পর্যন্ত নরমাল ধরতে পারে, 100-র উপরে হলে এটা হলো ম্যাক্রোসাইট। তাহলে এখানে অ্যানিমিয়া পাওয়া গেল, এখানে সেলের সাইজ বড় পাওয়া গেল, তাহলে এটা কি ধরনের অ্যানিমিয়া হলো? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। গুড। তারপরে আমরা আসলাম কি কোলেস্টেরল ফাস্টিং 280, এটা নরমাল না বেশি না কম? ম্যাক্সিমাম আপ টু 200 পর্যন্ত নরমাল, কাজে এটা হলো হাইপার কোলেস্টেরোলেমিয়া। ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড কি পাচ্ছি আমরা? 800 মিলিগ্রাম, এটাও বেশি না কম? এটাও বেশি, বেশি। ইসিজি, দিস ইজ লো ভোল্টেজ ইসিজি। আর চেস্ট এক্সরে করা হলো, সেখানে দেখা গেছে কার্ডিওমেগালি। তাহলে পেশেন্টের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, পেশেন্টের হাইপার লিপিডেমিয়া আছে, পেশেন্টের লো ভোল্টেজ ইসিজি আছে, পেশেন্টের কার্ডিওমেগালি আছে। So what are the hematological and biochemical abnormalities in this data? বলো তো hematological abnormality কি আছে? Macrocytic anemia. Biochemical abnormality কি আছে? Dyslipidemia বা hypercholesterolemia, তাই না? তাহলে hematological data and biochemical abnormality. What is your most likely diagnosis? কি মনে হয় তোমাদের কাছে বলো তো? পেশেন্ট হচ্ছে ওমেন, পেশেন্ট হচ্ছে ওবেস, তার আছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, তার আছে হাইপারলিপিডেমিয়া, তার ইসিজি লো ভোল্টেজ, কার্ডিওমেগালি আছে। কি মনে হয় লো ভোল্টেজ ইসিজি কি কি কারণে হইতে পারে? দুই একটা কারণ বলতে পারবা? ইসিজি ভোল্টেজ কম, পেশেন্ট যদি ওবেস হয়, অনেক বড় ওবেস হয়, তাহলে অনেক সময় হইতে পারে। পেশেন্টের যদি ইনফাইসেমা থাকে তাহলে হইতে পারে। আর পেশেন্টের যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে হইতে পারে। তাহলে এখানে বলতে ইসিজি লো ভোল্টেজ, আমার অন্যান্য গুলোর সাথে মিলে কি মনে হয়? ওবেস একটা কারণ হইতে পারে, কিন্তু এখানে তার ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, তার ডিসলিপিডেমিয়া আছে। কি মনে হয় তোমাদের কাছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এখানে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে হাইপোথাইরয়েডিজম, ওবেস, অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক, ইনক্রিজ ট্রাইগ্লিসারাইড, লো ভোল্টেজ ইসিজি, কার্ডিওমেগালি। তাহলে আমাদের মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হবে? হাইপোথাইরয়েডিজম। মেনশন 3 পসিবল ফিজিক্যাল ফাইন্ডিংস, মেনশন ল্যাবরেটরি ফাইন্ডিংস। আমরা এখন যাচ্ছি, এখন এটা নিয়ে একটু আমরা আলোচনা করি, থাইরয়েড নিয়ে। থাইরয়েড তো তোমরা পড়ছো ভালো করে, তাই না? পড়া শেষ না নাকি? জি স্যার। জি। থাইরয়েডের হরমোনের নাম কি? T3 and T4, তাই না? হাইপোথ্যালামাস থেকে তৈরি হয় টিআরএইচ, যেটা পজিটিভ ইফেক্ট অন পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি কি করে? প্রোডাক্ট করে, প্রডিউস করে TSH, which has positive effect on thyroid gland, and thyroid gland produce করে কি? T3 and T4. এই T3 T4 যখন তৈরি হয়, they have negative effect on both pituitary and hypothalamus. তাহলে যখন T3 T4 বেশি হবে, তারা কি করবে? ইনহিবিট করে দিবে। পিটুইটারিকে বলবে আর TSH দরকার নেই, আমার এখন সাফিসিয়েন্ট T3 T4 আছে। হাইপোথ্যালামাসকে বলবে আর TRH দরকার নেই, I have sufficient TSH and sufficient T3 T4. এটা হলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মূল মেকানিজম।
তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে হরমোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে T4, একটা হচ্ছে T3। T4 কোথায় তৈরি হয়? এক্সক্লুসিভলি ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এটা কিন্তু বাইরে তৈরি হয় না, পেরিফেরি। কিন্তু T3 থাইরয়েডও কিছু কিছু তৈরি হয়, বাট মেইনলি ইট ইজ ফর্মড ইন দ্য পেরিফেরিয়াল টিস্যু। T4 থেকে একটা আয়োডিন সরাইয়া এটাকে T3 করে দেয়। মেইনলি ফর্মড বাই টিস্যু ডিআয়োডিনেশন অফ T4। মেইনলি পেরিফেরিতে কি তৈরি হয়? T3 না T4? T3 T3। আর থাইরয়েডে তৈরি হয় T4। পেরিফেরিতে T3 এবং T4 কোনটা বেশি থাকে? T4 5 গুণ আর T3 1। দ্যাট ইজ T4 T3 রেশিও পেরিফেরিতে আমাদের ব্লাডে যদি খুঁজি তাহলে পাবো 5:1। এটা হলো নরমাল। কিন্তু পটেন্সির দিক দিয়ে যদি চিন্তা করি, T3 is 10 times more potent than T4। তাহলে কোনটা বেশি পটেন্ট? T3 T3 is more potent, 10 times more potent। আমরা যদি থাইরয়েডের জন্য ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করি, যদি বলে হয় তোমাকে পরীক্ষাতে থাইরয়েডের জন্য ল্যাবরেটরি ইনভেস্টিগেশন একটা করো, তাহলে কি করবা? একটা পরীক্ষা করতে যদি বলা হয়, জি, এখানে বলতেছি আমরা TSH নরমাল, ইট প্র্যাকটিক্যালি এক্সক্লুডস এনি অ্যাবনর্মালিটি। একটা পরীক্ষা করে যদি দেখি যে এটা নরমাল আছে, প্র্যাকটিক্যালি ইট এক্সক্লুডস অ্যাবনর্মালিটি। TSH যদি অ্যাবনর্মাল থাকে, নেক্সট স্টেপ ইজ দ্য ফ্রি T3 এন্ড T4। তাহলে প্রথম স্টেজ হলো TSH, নেক্সট স্টেপ হচ্ছে ফ্রি T3 এন্ড T4। তারপরে কি করতে পারি আমরা? কিছু অ্যান্টিবডি, এটা ডিপেন্ড করে কোন ডিজিজের জন্য, হাসিমোটোজের জন্য করতেছি নাকি গ্রেভস ডিজিজের জন্য করতেছি, আমরা কিছু কিছু অ্যান্টিজেন করি। থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন, থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, সেরাম থাইরোগ্লোবিন, এগুলো আমরা দেখতে পারি। এগুলো হলো ডিজিজ স্পেসিফিক। এটা থাইরয়েড ফাংশন টেস্ট না, ফর ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ প্রসেস। আর থাইরয়েডের কি করতে পারে? থাইরয়েড আল্ট্রাসাউন্ড করতে পারে। অনেক সময় থাইরয়েডে যখন নডিউলস থাকে, একটা নডিউলস না মাল্টিপল নডিউলস, নডিউলস থেকে সিস্টিক নাকি নডিউলসটা সলিড, এই সমস্ত জিনিস দেখার জন্য উই ডু এ থাইরয়েড আল্ট্রাসাউন্ড। রেডিও আয়োডিন আপটেক এন্ড থাইরয়েড স্ক্যানিং। রেডিও আয়োডিন আপটেক করে দেখি আমরা, রেডিও আয়োডিন আপটেক যদি হাইপারথাইরয়েড হয় বেশি হবে, যদি হাইপোথাইরয়েড হয় তাহলে কম হবে। থাইরয়েড স্ক্যানিং করে দেখি এখানে কোনো ইনফ্ল্যামেটরি লিশন আছে কিনা, কোনো ম্যালিগনেন্ট লিশন আছে কিনা, ইত্যাদি। আরেকটা হলো ফাইন নিডল অ্যাসপিরেশন। ফাইন নিডল অ্যাসপিরেশন অনেক সময় আমরা করতে পারি, আমরা যখন ম্যালিগনেন্সি সন্দেহ করি, আমরা যখন গ্রেভস সন্দেহ করি, ইত্যাদি ইত্যাদি। হোয়াট ইজ এ গয়টার? পরীক্ষায় ভাইভাতে ঢুকলেই তোমাকে বলতে পারে হোয়াট ইজ এ গয়টার। গয়টার মানে কি বলো, একজন বলো। গয়টার কাকে বলে? গুড। এনি এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড গয়টার। এটা সামনে, গলার সামনে একটা সুয়েলিং থাকলে এটা এটা থাইরয়েড কি থাইরয়েড না সেটা বোঝার জন্য কি কি টেস্ট আছে বলো তো? কিভাবে পরীক্ষা করে বুঝতে পারবো আমরা? স্যার ডিগ্লুটেশনের সাথে যদি মুভ করে গুড। ডিগ্লুটেশনের যদি এটা আপ এন্ড ডাউন করে তাহলে এটা থাইরয়েড হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে গয়টারকে আমরা কয় ভাবে ভাগ করি? দুই ভাগে হইতে পারে, একটা হতে পারে ডিফিউজ, একটা হতে পারে নডিউলার। ডিফিউজ গয়টার কি কি কারণে হয়? সিম্পল গয়টার হইতে পারে, ফিজিওলজিক্যাল এন্ড প্রেগন্যান্সি। ডিউরিং পিউবার্টি মেয়েদের গলায় দেখবা বেশ বড় বড় হয়ে থাইরয়েডটা বেশ একটু প্রমিনেন্ট দেখা যায়, ইট ইজ ফিজিওলজিক্যাল, পিউবার্টি। প্রেগন্যান্সির সময় একটু থাইরয়েডটা বড় হইতে পারে। তারপরে বলো অটো ইমিউন ডিজিজ, এই মেইনলি এই ডিজিজ গুলোর জন্য গয়টার হয়। গ্রেভস ডিজিজ, হাসিমোটোস ডিজিজ, থাইরয়েডাইটিস, অ্যাকিউট ডিকুয়ারবেন্স থাইরয়েডাইটিস, আয়োডিন ডেফিসিয়েন্সি, যেটা এন্ডেমিক গয়টার হয় রংপুর ওইসব এলাকায় দেখা যায়, যেসব এলাকায় আয়োডিন ডেফিসিয়েন্সি সেইসব এলাকায় দেখা যায় যে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার বা এন্ডেমিক গয়টার। আরো ডিসহরমোনোজেনাস গয়টার, এই কয়টা তোমার মনে রাখতে হবে। সিম্পল গয়টার কেন হয়? ফিজিওলজিক্যাল হতে পারে প্রেগন্যান্সিতে। অটো ইমিউন ডিজিজ কি কি কারণে গয়টার হয়? গ্রেভস ডিজিজ, হাসিমোটোস ডিজিজ, থাইরয়েডাইটিস, অ্যাকিউট ডিকুয়ারবেন্স থাইরয়েডাইটিস, আয়োডিন ডেফিসিয়েন্সি, এন্ডেমিক গয়টার। আরেকটা হতে পারে মাল্টি নডিউলার গয়টার। মাল্টি নডিউলার হয় সলিটারি নডিউল, ফাইব্রোটিক হইতে পারে, মাল্টি নডিউল হইতে পারে, সলিটারি নডিউল হইতে পারে, ফাইব্রোটিক হইতে পারে যেটাকে রিডলস থাইরয়েডাইটিস বলে, সিস্টস হইতে পারে, টিউমারস হইতে পারে, অ্যাডেনোমা, কার্সিনোমা, লিম্ফোমা, এন্ড মিসেলেনিয়াস সার্কোইডোসিস, টিউবারকুলোসিস। তাহলে আমাদের এই কিছু কারণ যদি মনে রাখো, অনেক সময় গয়টার দিয়ে তোমার ভাইবা শুরু হবে, বলবে যে হোয়াট ইজ গয়টার, হোয়াট আর দ্য টাইপস অফ গয়টার, টেল মি দ্য সাম ইম্পর্টেন্ট কজেস অফ ডিফিউজ গয়টার। কজেস অফ হাইপোথাইরয়েডিজম।
তাহলে আমরা যেহেতু হাইপোথাইরয়েডের কেস নিয়ে ডিল করতেছি, আমরা এখানে কজ হাইপোথাইরয়েডিজমের কারণ কি কি হইতে পারে। সবচেয়ে কমনেস্ট কারণ হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস উইথ অর উইদাউট গয়টার, হাশিমোটোস থাইরয়েডাইটিস। আরেকটা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি ফর গ্রেভস ডিজিজ। কোনো কারণে যদি পেশেন্ট রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি পায় তাহলে তার হাইপোথাইরয়েড হবে। সাবটোটাল থাইরয়েডেক্টমি ফর গ্রেভস ডিজিজ অর নডুলার গয়টার, যে কোনো কারণেই যদি আমাদের থাইরয়েড অপারেশন করে ফেলে দিই তাহলে পেশেন্টের হাইপোথাইরয়েড হবে। এই তিনটা মনে রাখতেই হবে, হাশিমোটোস থাইরয়েডাইটিস, radioactive iodine therapy, and subtotal thyroidectomy for Graves' disease or any other cause. Excessive iodine uptake করলেও hypothyroid হইতে পারে, and subacute thyroiditis in the long run may become hypothyroid. এটা হলো primary hypothyroidism. Disease is in the thyroid gland. But if the thyroid gland is healthy, it may be secondary hypothyroidism because of hypopituitarism. পিটুইটারি থেকে কি আসার কথা, টিএসএইচ আসার কথা। যদি দেখি যে একটা পেশেন্টের T3 T4 কম সাথে টিএসএইচ ও কম, তাহলে কি বোঝা গেল, ডিফেক্ট ইজ ইন দ্য থাইরয়েড অর ডিফেক্ট ইজ ইন দ্য পিটুইটারি। কোথায়? পিটুইটারি। সো ইট ইজ সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। মোস্ট কমন কজ হচ্ছে শিহান সিনড্রোম বলে একটা জিনিস আছে। কোন সময় যখন ডিউরিং ডেলিভারি দেয়ার ইজ প্রফিউজ পিপিএইচ হয়, তখন হাইপোক্সিয়া হয়, পিটুইটারি গ্ল্যান্ডে হাইপোক্সিয়া হইয়া there is patient develop Sheehan syndrome. Tertiary মানে defect is in the hypothalamus. আমরা সাধারণত টিআরএইচ পরীক্ষা করি না, কিন্তু যদি দেখি যে T3 কম, T4 কম, টিএসএইচ ও কম, তার সাথে টিআরএইচ ও কম, মানে থাইরয়েড রিলিজিং হরমোন, তাহলে আমরা বুঝবো যে ডিফেক্ট ইজ ইন দা পিটুইটারি অর hypothalamic disorder, but it is very rare. তাহলে এই তিনটা মনে রাখতে হবে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম এন্ড টারশিয়ারি হাইপোথাইরয়েডিজম। সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম, কারণ আমাদের এখানে একটি কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য সিমটমস। সিমটমস কি? এটাকে কেউ কেউ মিক্সিডিমা নামেও ডাকে। কেন মিক্সিডিমা বলা হয়? বিকজ অফ দ্য অ্যাকুমুলেশন অফ মিউকোপলিস্যাকারাইডস ইন দ্য সাবকিউটেনিয়াস টিস্যু। সাবকিউটেনিয়াস টিস্যুত মিউকোপলিস্যাকারাইডস অ্যাকুমুলেটেড হয়, তারপরে দেখা যায় পেশেন্ট ইডিমাটাস মনে হয়, পেশেন্টের ঠিক হয়ে যায় স্কিন, এই জন্য এটাকে কেউ কেউ নাম বলে মিক্সিডিমা। সো অ্যানাদার নেম অফ হাইপোথাইরয়েডিজম ইজ মিক্সিডিমা। ক্লাসিক পিকচার হলো পেশেন্ট কেমন থাকবে, স্লো, স্লিপি এন্ড লেথার্জিক, যেখানে বসে সেখানে ঘুমিয়ে যায়, একদম তোমার কাজ করতে চায় না, নড়তে চায় না, চড়তে চায় না, ড্রাই হেয়ার, থিক স্কিন, ডিপ ভয়েস। একটা কথা আছে যে একটা রোগের ডায়াগনোসিস তুমি টেলিফোনেও করতে পারো। তুমি বিদেশ থাকো, হঠাৎ করে তোমার আম্মার সাথে টেলিফোন করলে তোমার আম্মার ভয়েস শুনে তুমি বুঝতে পারো যে ও পসিবলি শি ইজ ডেভেলপিং হাইপোথাইরয়েডিজম। কিভাবে বুঝবা? বিকজ অফ হার ডিপ ভয়েস। তুমি তো তার পরিচিত ভয়েস, অনেকদিন থেকে তার পরিচিত ভয়েস ছিল, কিন্তু হঠাৎ করে তার ভয়েস দেখলা কি যে কেমন হয়ে গেছে, ডিপ, অনেক বড় বড় গলা হয়ে গেছে। ওয়েট গেইন, প্রত্যেক হাইপোথাইরয়েডে ওয়েট গেইন করবে আর হাইপারথাইরয়েডে ওয়েট লস করবে। কোল্ড ইনটলারেন্স, সবাই ঘরের মধ্যে দেখতেছে যে মানে তেমন কোনো শীত নাই, সবাই এমনিতে ভালো আছে, কিন্তু সেই রোগী, আমাদের রোগী দেখা যায় যে কি করতেছে, সে হয় কোট গায়ে দিতেছে, সোয়েটার গাইতেছে বা কম্বল গায়ে দিতেছে ইত্যাদি। ব্রেডিকার্ডিয়া তো আমরা এখন বুঝতে পারবো না, এটা সিমটম আমরা বলতেছি না, এটাকে সাইনের মধ্যে ফেলে দিব। কনস্টিপেশন হইতে পারে, মোস্ট অফ দ্য পেশেন্ট ইজ কনস্টিপেটেড, কিন্তু অনেক মানুষেরই মাইল্ডার সিমটমস থাকে and hard to distinguish from other causes of non-specific tiredness. শুধু টায়ার্ডনেস বলে যে কেমন জানি লাগে, শুধু টায়ার্ড লাগে, ভাল লাগে না, বেশি বেশি ঘুম আসে, তখন অনেক সময় it is very difficult to differentiate from other non-specific tiredness. And many cases are detected on biochemical screening. আমাদের কাছে প্রায় রোগী আসে বলে যে পায়ে পানি আসে। আমাদের কিডনি ডাক্তারের কাছে যেহেতু আসে, অতএব পায়ে পানি আসার দেখলেই আমরা যখন দেখি যে তার সব কিডনি ফাংশন নর্মাল, সব নর্মাল, কিন্তু তার পালসটা একটু কম মনে হয়, তার ইসিজিতে একটু ব্রেডিকার্ডিয়া মনে হয়, তখন আমরা কি করি, থাইরয়েড ফাংশন করি, দেখা যায় যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড ফাংশন দিলে হাইপোথাইরয়েড পেশেন্টে কি কি করবো, আমরা প্রথমেই করবো টিএসএইচ, তারপর করবো T3 and T4। হাই টিএসএইচ এন্ড লো T4 লেভেল কনফার্মস হাইপোথাইরয়েড স্টেট। তারপরে আমাদের ডিজিজ যেটা, সেটা কি কারণে হয়েছে, এটা কি অটোইমিউন কিনা, সেটা দেখার জন্য আমরা থাইরয়েড স্পেসিফিক অ্যান্টিবডিজ গুলো দেখতে পারি।
কিন্তু একটা থাইরয়েডের পেশেন্টের আরো কিছু অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি থাকে, সেগুলো কি? নাম্বার 1 ইজ অ্যানিমিয়া। আমাদের ওই রিপোর্টে পাইছি আমরা, usually normochromic and normocytic, but in some cases it may be macrocytic. আমাদের যে কেসটা, সেই কেসে কি অ্যানিমিয়া ছিল? ম্যাক্রোসাইটিক ছিল, বিকজ তার এমসিবি ছিল 110। অনেকের ক্ষেত্রে দেখা যায় ইনক্রিজ ইন দ্য সেরাম অ্যাসপার্টেট ট্রান্সফারেজ লেভেল, ইনক্রিজড ইন দ্য ক্রিয়াটিনিন কাইনেজ লেভেল, কারণ পেশেন্টের অ্যাসোসিয়েটেড মায়োপ্যাথি থাকে। হাইপার কোলেস্টেরলেমিয়া এন্ড হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া আমাদের কেসে আমরা পাইছি, দ্যাট ইজ হাইপার কোলেস্টেরলেমিয়া এন্ড হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া। অনেক ক্ষেত্রে দেয়ার মে বি হাইপোনেট্রেমিয়া ডিউ টু ইনক্রিজড এডিএইচ। তাহলে আমাদের ডায়াগনোসিসে যাওয়ার আগে আমরা একটু ট্রিটমেন্টটা পড়ি। আমরা যদি একটা হাইপোথাইরয়েড পেশেন্ট পাই, তাহলে তাকে কি চিকিৎসা দিব? চিকিৎসা হলো থাইরক্সিনের বদলে থাইরক্সিন, অনলি রিপ্লেসমেন্ট থেরাপি। লিভোথাইরক্সিন দিয়ে আমরা রিপ্লেস করি। যদি ইয়ং পেশেন্ট হয়, আমরা সাধারণত 50 থেকে 100 মিলিগ্রাম মাইক্রোগ্রাম করে শুরু করি ডেইলি, এবং ডোজটা আমরা সাধারণত দেই বিফোর ব্রেকফাস্ট, সিঙ্গল ডোজ ইন এ ডে। কেউ কেউ এখন বলে যে রাতেও দিতে পারি, কিন্তু ডোজটা হবে সিঙ্গল ডোজ, দিনে 3 বার 3টা। অনেকে আবার এইভাবে খায়, 50 মাইক্রোগ্রাম একটা করে 3 বার, এটা না। যদি যতটাই খাবে, ইন এ সিঙ্গল ডোজ খাবে। যারা খুব কম ওজন, স্মল, অথবা বেশি বয়স্ক, খুব মানে দুর্বল প্রকৃতির, ফ্রেল, তাদেরকে আমরা কম দিয়ে শুরু করি, 50 মাইক্রোগ্রাম, দেন গ্রাজুয়ালি ইনক্রিজিং আপ টু 100 মাইক্রোগ্রাম আফটার 2 to 4 উইকস। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পিপল যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাইরয়েড পায়, থাইরয়েড হরমোন পায়, তাহলে কি হবে? তার টেকিকার্ডিয়া হতে পারে, and it may precipitate an acute ischemic attack. So these patients having ischemic heart disease requires even lower doses. Usually we start with 25 microgram daily and perform serial ECG. 2 সপ্তাহ পরে পরে আসতে বলবো, আসলে একটা ইসিজি করে দেখবো যে তার ইসিজিতে ফার্দার এটা কি অ্যাগ্রাভেট করতেছে কিনা, বা নতুন করে কোনো ইসকেমিক অ্যাটাক হচ্ছে কিনা। And এইভাবে যদি কিছু না হয়, then gradually increasing the dose at 3 to 4 weeks intervals if angina does not work, occur or worsen. তাহলে মনে থাকবে তো, আমাদের চিকিৎসা হলো হাইপোথাইরয়েডিজমের লিভোথাইরক্সিন সাপ্লিমেন্ট। এটা ডিপেন্ড করবে পেশেন্টের এইজের উপর, পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে কিনা এটার উপর, এইগুলোর উপর নির্ভর করে আমরা তাকে ডোজ শুরু করব। ইউজুয়ালি 50 to 100 মিলিগ্রাম দিয়ে শুরু করি, দেন 3 থেকে 4 সপ্তাহ পরে পরে আমরা গ্রাজুয়ালি এটা ইনক্রিজ করি। এখানে আসছে একটা জিনিস, হাশিমোটোস থাইরয়েডাইটিস। এটা নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ আমরা বলছিলাম কমনেস্ট কজ অফ হাইপোথাইরয়েডিজম কি? হোয়াট ইজ দ্য কমনেস্ট কজ অফ হাইপোথাইরয়েডিজম? Hashimoto's thyroiditis. হাশিমোটোস থাইরয়েডাইটিস। তো হাশিমোটোস থাইরয়েডাইটিস এর সাইন সিম্পটম কি? এই যে একটা সাধারণত ইয়ং ওল্ডার ওমেনের বেশি হয়, মেল ফিমেল রেশিও 4:1, প্রসেস ইজ পেইনলেস, পেইনলেস বেশিরভাগ ক্ষেত্রে গয়টার থাকে। Older patient presents with hypothyroidism with only a small firm atrophic gland. অনেক সময় দেখা গেছে গ্ল্যান্ড খুব ছোট হয়ে গেছে, সেটাও হতে পারে। ল্যাবরেটরি ফাইন্ডিং তে আমরা পারবো T3 T4 লো থাকবে, TSH হাই থাকবে, কিন্তু এখানে এই অ্যান্টিবডি গুলো দেখতে হবে, হাই TG অ্যান্টিবডি, থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি এন্ড থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি টাইটার্স। আর যদি আমরা এফএনএসি বা বায়োপসি করি, তাহলে কি পাবো? ইনফিল্ট্রেশন অফ লিম্ফোসাইটস প্লাস হার্কেল সেলস। আমরা যদি বায়োপসি বা এফএনএসি করি থাইরয়েড গ্ল্যান্ডের, তাহলে এগুলো আমরা পাবো। কমপ্লিকেশন কি হয় হাশিমোটোসের? পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম ইন 10 to 15% অফ কেসেস। চিকিৎসা করলে দেখা যায় যে লাইফ লং হাইপোথাইরয়েডিজম। আর রেয়ারলি, এই যে বলছি এখানে থাইরয়েড ইনফিল্ট্রেশন অফ লিম্ফোসাইট, রেয়ারলি থাইরয়েড লিম্ফোমা হইতে পারে। এই চেহারায় কি দেখা যায়? একটা বল, মুখটা একটু ফোলা ফোলা, এই যে দেখা যায়, দেখো লোয়ার লিপে ইডেমা দেখা যায়, তাই না? এই যে এখানে গয়টার দেখা যাচ্ছে। তাহলে ট্রিটমেন্ট তো বললাম আমরা, এটা ট্রিটমেন্টের মধ্যে এইম কি? আমাদের এইম হলো T3 T4 টাকে নরমালাইজ করা। থাইরয়েড ফাংশন টেস্ট করবে at least 6 weeks on a steady dose. If serum TSH remains high, the dose of T4 should be increased to 25 to 50 microgram প্রতি। যদি আমাদের কম থাকে, তাহলে আস্তে আস্তে বাড়াবো ডোজ। কমপ্লিট সাপ্রেশন অফ TSH শুড বি অ্যাভয়েডেড। আমরা একদম সাপ্রেস করতে করতে একদম TSH কে জিরোতে নিয়ে আসতে চাই, সেটা কিন্তু হবে না, বিকজ তাতে আমাদের দেয়ার ইজ রিস্ক অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এন্ড অস্টিওপোরোসিস। আর যখন আমরা মেনটেন করে একটা নরমাল লেভেলে আসলাম, তার T3 T4 নরমাল আছে,
তখন তাকে অ্যানুয়ালি একবার থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে। ইম্পর্টেন্ট জিনিস হলো ডিউরিং প্রেগন্যান্সি থাইরয়েড হরমোন চলবে কি চলবে না। আমাদের একটা জেনারেল ধারণা যে প্রেগন্যান্সির সময় সব ওষুধ বন্ধ করে দেওয়া, বাট রিমেম্বার দ্যাট থাইরক্সিন শুড নট বি স্টপড, ইট মাস্ট বি। এটা যদি বন্ধ করে তাহলে পেশেন্টের অ্যাবর্শন হয়ে যাবে। সো ডিউরিং প্রেগন্যান্সি থাইরক্সিন শুড বি কন্টিনিউড, ইভেন দেয়ার মে বি সাম ইনক্রিমেন্ট অফ দ্য ডোজ। 25 থেকে 50 মাইক্রোগ্রাম একটু ডোজ বাড়াইতে লাগতে পারে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রোগীকে যেটা বোঝাইতে হবে যে নেসেসিটি অফ লাইফ লং থেরাপি মাস্ট বি এমফাসাইজড। রোগীকে বলবে যে আপনি যতদিন বাঁচবেন আপনার ওষুধ চালায় যাবেন, মাঝে মাঝে আপনি থাইরক্সিন, টিএসএইচ, T3, T4 পরীক্ষা করবেন, আমাকে দেখাবেন, আমরা ডোজ অ্যাডজাস্ট করে দিব, হয় বাড়াবো হয় কমাবো, যাই করি। তাহলে এই প্রশ্নতে আমরা শেষমেশ আসলাম, আজকে এই প্রশ্ন দিয়েই মনে হয় শেষ করা লাগবে। তাহলে কি হলো, হিমোগ্লোবিন ছিল কম, এটা ছিল ম্যাক্রোসাইটিক। তাহলে আমরা ম্যাক্রোসাইটিক, আমাদের হোয়াট আর দ্য হিমাটোলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিজ অফ দিস ল্যাবরেটরি ডাটা। একটা হচ্ছে পেশেন্টের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া এন্ড hypercholesterolemia. What is your most likely diagnosis? Hypothyroidism. Mention 3 possible physical findings of the disease. 3টা physical finding বলো। একটা বলো পেশেন্টের পালস। পালস কি হবে? ব্রেডিকার্ডিয়া, তাই না? পালস হবে ব্রেডিকার্ডিয়া। আর কি হবে? 2 নম্বর সাইন বলো। ইডেমা। ইডেমা হইতে পারে, গুড। 3 নম্বর সাইন বলো। ইডেমা কিন্তু নন স্পেসিফিক, একদম স্পেসিফিক করে বললে ইডেমা অনেক কারণেই হইতে পারে। ব্রেডিকার্ডিয়া, তারপরে বললা ইডেমা, তারপরে আরেকটা বলো। আরেকটা হচ্ছে অ্যাঙ্কেল জার্কে কি হয়, সেটা আমরা ডিসকাশনে মনে আসেনি। অ্যাঙ্কেল জার্ক কি হয়? স্লো রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল, ডিলেট হয়, এটাকে বলা হয় স্লো রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। তাহলে ব্রেডিকার্ডিয়া, তারপর হলো স্লো রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক, স্লো রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। এখন ল্যাবরেটরি টেস্ট টু কনফার্ম দ্য ডায়াগনোসিস পারবাই। নাম্বার 1 টিএসএইচ, তারপরে T3, T4, তারপরে যদি কনফার্ম ডায়াগনোসিস করতে চাও তাহলে অ্যান্টিবডি গুলো দেখবো আমরা। কি অ্যান্টিবডি? থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, এগুলা থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি। তাহলে আমরা আজকে 2টা প্রশ্ন আমরা সলভ করতে পারছি। আমরা যেভাবে করছি এইভাবে করবো নাকি শুধু প্রশ্ন সলভ করে চলে যাবো? আগামী ক্লাসে আরো প্রশ্ন আছে 3-4টা। এইভাবে যে প্রশ্নের সাথে রিলেটেড গুলা পড়াশোনা করবো নাকি এমনি চলে যাবো? তোমাদের সাজেশনটা কি? এভাবে পড়লে ভালো। স্যার এভাবে পড়বো স্যার। ওকে, তাহলে আমরা আগামী সপ্তাহে আরো 2-3টা প্রশ্ন সলভ করব। আজকে আমরা তাহলে মাত্র 2টা প্রশ্ন সলভ করলাম, একটা হলো লিউকেমিয়া, একটা হলো হাইপোথাইরয়েডিজম। থাইরয়েডের আরো 2টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ অল, তোমরা কষ্ট করে এই দুর্যোগের মধ্যে যে ক্লাস করতে আসছো বা ক্লাস করতেছো সেটার জন্য। তবে একটু পড়াশোনা করো, আশা করি ঠিক হয়ে যাবে সব।